প্রিয় দিদি বা বোন, তোমার উদ্দেশ্যে বলছি, এখন একটু বেশি পড়ো। কেন বলছি? কারণ তোমরা জানো যে পশ্চিমবঙ্গে কিন্তু এখন একটা ওই যে কুয়াশাময় অবস্থাটা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। ধীরে ধীরে নোটিফিকেশন আসতে শুরু করেছে। প্রাইমারির ইন্টারভিউ স্টার্ট হবে, আমরা আশাবাদী। সেই সঙ্গেই এইচএসসির রেজাল্ট বেরোবে। তো এবার তুমি একটু নিজেকে শক্তিশালী করো, ঠিক আছে? তো আজকে কিন্তু আমরা ভূগোলের পার্ট 2 করতে যাচ্ছি, যেই প্রশ্নগুলি পিএসসি তার নিজের পরীক্ষায় জিজ্ঞেস করেছে। দেখো, প্রথমেই দেখো, ভারতের সর্বাধিক ধান উৎপাদনকারী রাজ্য কোনটি? মনে রাখবে, ভারতের সবথেকে বেশি ধান উৎপাদনকারী রাজ্য হচ্ছে অপশন এ, পশ্চিমবঙ্গ। তারপরের কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চিন, ভারতের প্রাচীনতম তেল ক্ষেত্র কোনটি? ভারতের প্রাচীনতম তেল ক্ষেত্র, মনে রাখবে, এটির উত্তর হচ্ছে আসামের ডিগবয়। আসামের ডিগবয় ভারতের প্রাচীনতম তৈলক্ষেত্র। আর যদি তোমাদের প্রশ্নে জিজ্ঞেস করে যে ভারতের সবথেকে বড় তৈলক্ষেত্র কোনটি, তখন কিন্তু বলবে মহারাষ্ট্রের বোম্বে হাই, ঠিক আছে? মহারাষ্ট্রের বোম্বে হাই। এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো দিচ্ছি, এটা কিন্তু অবহেলা করবে না তুমি। তোমাকে কিন্তু এটাকেও খাতায় লিখতে হবে, কারণ এটা দিয়েও কিন্তু প্রশ্ন এসেছে। বোঝা গেল? তারপরে দেখো, 3 নম্বর কোশ্চিন দেখো, জিম করবেটের জন্মভূমি কোথায়? জিম করবেটের জন্মভূমি কোথায়? মনে রাখবে, জিম করবেট কিন্তু একজন মানুষ ছিলেন এবং তার নাম অনুসারে কিন্তু জিম করবেট ন্যাশনাল পার্কের নামকরণটি করা হয়েছিল, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত, তাই না? তো এই জিম করবেট, মানে জিম করবেটের জন্মভূমি এটা ইংল্যান্ডে ছিল। মনে রাখবে, তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তারপরের কোশ্চেনটা দেখো, সেই সঙ্গে আরও ছোট্ট একটা ইনফরমেশন মনে রাখবে, সেটি হচ্ছে জিম করবেটকে কিন্তু কার্পেট সাহেবও বলা হয়, ঠিক আছে? এটা জাস্ট খাতার কোনো একটা কোণায় একটু লিখে রাখো। 4 নম্বর কোশ্চেনটি দেখো, কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? এটির উত্তর হচ্ছে অপশন সি, মুম্বাই। আমি আবারও বলছি, তোমরা কিন্তু ফাঁকি দেবে না, মানে তুমি কিন্তু ফাঁকি দেবে না, কারণ তোমরা দেখেছো যে পশ্চিমবঙ্গে নোটিফিকেশন আসতে শুরু করেছে। তোমাদেরও কবে দিয়ে দেবে কেউ জানে না, কিন্তু আশাবাদী নোটিফিকেশান আসবে। কাজে নোটিফিকেশান আসার পরে যদি ভাবো আমি বেশি বেশি পড়বো, তাহলে কিন্তু হবে না, তোমাকে এখন থেকেই পড়তে হবে। 5 নম্বর কোশ্চেনটা এবার দেখো, নিচের কোন অঞ্চলে ভারতের প্রাচীনতম শিলা পাওয়া যায়? কোন অঞ্চলে ভারতের প্রাচীনতম শিলা পাওয়া যায়? এখান থেকে 2 ধরনের কোশ্চিন হতে পারে। এটির উত্তর হচ্ছে আরাবল্লী পর্বতমালা। তোমরা জানো যে সম্প্রতি আরাবল্লী পর্বতমালা একটা কারেন্ট অ্যাফেয়ার্সেও ছিল। তো এবার যদি তোমাদের জিজ্ঞেস করে ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি, তখনও কিন্তু আরাবল্লী পর্বতমালা করবে। এবং এই কোশ্চেনটা কিন্তু জিজ্ঞেস করে যে ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি, তখন করবে আরাবল্লী পর্বতমালা। আর এখানে প্রাচীনতম শিলা উল্লেখ থাকলে তো বলবেই যে আরাবল্লী পর্বতমালা। আর একটা ইনফরমেশন দিচ্ছি, মনে রাখবে, এক্সট্রা ইনফরমেশন খাতায় লিখতেই হবে। আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কী? আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। মনে রাখবে, গুরু শিখর। প্রত্যেকটি কোশ্চিন কিন্তু জিজ্ঞেস করা প্রশ্ন। তারপরে 6 নম্বর কোশ্চিনটি দেখো, যে সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? এখান থেকে আর একটা যে কোশ্চিন হবে সেটাকে আগে দেখো। প্রশ্ন আসতে পারে ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? তখন তোমরা কি করবে? সিয়াচেন হিমবাহ, যার দৈর্ঘ্য 76 কিলোমিটার, প্রায় 76 কিলোমিটার। বোঝা গেল? তারপরে আর একটা যে কোশ্চিন আসবে সেটা, এই যে সিয়াচেন হিমবাহ সেটা কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? তখন করবে উত্তর হচ্ছে অপশন সি, কারাকোরাম পর্বতশ্রেণীতে এই সিয়াচেন হিমবাহটি অবস্থিত। এখান থেকে দুটো বললাম, দুটোই মনে রাখবে। তারপরে দেখো, তারপরে 7 নম্বর কোশ্চিনটি দেখো, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতমালায় অবস্থিত? এখানে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু জানতে চাইনি, এখানে জানতে চেয়েছে সেই যে পর্বত শৃঙ্গটি সেটি কোন পর্বতমালার মধ্যে অবস্থিত। বোঝাতে পারলাম? তারপরে দেখো, এইখানে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এটির উত্তর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তোমরা মনে রাখবে, কাঞ্চনজঙ্ঘা। এবং নন্দা দেবীও কিন্তু একটা উত্তর হয়। যদি বলে সম্পূর্ণ ভারতীয় ভূখণ্ডে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তখন তোমরা উত্তরাখণ্ডের নন্দা দেবী করবে। আর যদি তোমাদের জিজ্ঞেস করে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি, তখন কিন্তু তোমরা কি করবে বলো তো? অপশানে যদি কাঞ্চনজঙ্ঘা থাকে, তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘাই করবে। আর একটা কথা, অনেক পুরনো বইতে তোমাদের K2 অর্থাৎ গডিন অস্টিনকেও কিন্তু ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে ধরে রাখা হয়েছে। কিন্তু বর্তমানে কিন্তু
K2 অর্থাৎ গডউইন অস্টিন কিন্তু আমাদের ভারতের মধ্যে নেই, সেটা কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে রয়েছে। আর সেটা যেহেতু পাকিস্তান দখল করে রেখেছে, কাজে সেটা কিন্তু ভারতের নিয়ন্ত্রণে নেই। বোঝা গেল? তো তোমরা এই জায়গাটা খুব পরিষ্কার করে নেবে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বললে তোমরা কাঞ্চনজঙ্ঘা বলবে। আরও যদি জিজ্ঞেস করে যে ভারতের ভূখণ্ডে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, তখন তোমরা নন্দাদেবী করবে। তোমরা কিন্তু K2 বা কারাকোরাম করবে না। আর হ্যাঁ, বাই চান্স যদি এই কাঞ্চনজঙ্ঘা অপশানে না থাকে, নন্দাদেবী অপশানে না থাকে, ধরে নাও আরও 3টা অপশান থাকলো, সেই সঙ্গেই থাকলো যে K2 অর্থাৎ গডউইন অস্টিন, তখন কিন্তু তোমরা গডউইন অস্টিন করে আসবে। তখন বোঝা যাচ্ছে যে বোর্ড ওই উত্তরটাই নেবে। বোঝা গেল? তো এটার উত্তর কী হবে? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালায় অবস্থিত। মনে রাখবে, হিমালয় পর্বতমালায় অবস্থিত। আর যাদের এত ডেসক্রিপশনের প্রয়োজন নেই, ব্যাখ্যার প্রয়োজন নেই, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ দিদি বা বোন তুমি একটু স্কিপ করে সামনে এগিয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো, এই কোশ্চিনটা আমরা আগেও করেছিলাম। গঙ্গা নদীর তীরে অবস্থিত বৃহত্তম শহর কোনটি? তাই না? কারণ আগের পরীক্ষাতেও জিজ্ঞেস করেছিল, আবার এই পরীক্ষাতেও জিজ্ঞেস করেছে। এটির উত্তর হচ্ছে অপশন বি, উত্তরপ্রদেশের কানপুর শহরকে গঙ্গা নদীর তীরে অবস্থিত বৃহত্তম শহর হিসেবে ধরা হয়। মনে রাখবে। 9 নম্বর কোশ্চিন, আলোকবর্ষ কোনটির একক? মনে রাখবে, আলোকবর্ষ কোনটির একক? পাশে দেখতে পাচ্ছ পরীক্ষায় আসা প্রশ্ন, এটি হচ্ছে দূরত্বের একক। আর যদি মনে হয় এই ক্লাসটা একটা শেয়ারের যোগ্য, চাইলে শেয়ার করতে পারো, কোনো বাধ্যবাধকতা নেই। এবার 10 নম্বর কোশ্চিনটাতে আমি যে যে এক্সট্রা ইনফরমেশন দেব, প্রত্যেকটা কিন্তু খাতায় লিখবে। দেখো, সাহাদ্রি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সাহাদ্রি পর্বতমালা বলতে কোন পর্বতমালাকে বোঝাচ্ছে? এই যে পশ্চিমঘাট যে পর্বতমালা না, পশ্চিমঘাট পর্বতমালার আরও একটা নাম হচ্ছে সাহাদ্রি পর্বতমালা। মনে রাখবে। তো এখানে দেখো, এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গটা জানতে চেয়েছে। মনে রাখবে, সাহাদ্রি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, যেটা ভারতের কেরল রাজ্যে অবস্থিত। কি বললাম? সাহাদ্রি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কেরালার আনাইমুদি। কিন্তু অপশনে তো কোথাও আনাইমুদি নেই, তাহলে আমি কি করব? তখন তোমাকে নিয়ারেস্ট অপশনে যেতে হবে। মাউন্ট আবু তো রাজস্থানে আছে, তাই না? সেটা আমি এলিমিনেট করলাম। গুরুশেখর, তোমরা জানলে যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরুশেখর, তাহলে এটাও হচ্ছে না। এবার দেখো দোদাবেতা। মনে রাখবে, দোদাবেতা কিন্তু পশ্চিমঘাট পর্বতমালার অংশ নয়, এটি নীলগিরি পর্বতমালার অংশ। দোদাবেতা নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। পরীক্ষায় এটা দিয়েও কিন্তু কোশ্চিন এসেছে যে নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, তখন তোমরা করবে দোদাবেতা। আর এখানে অপশন বিতে দেখো রয়েছে কলসুবাই। কলসুবাই হচ্ছে, এটি মহারাষ্ট্রে অবস্থিত, এবং এখানে যেহেতু কোনো অপশন নেই, আনাইমুদি নেই, সেই কারণেই উত্তর হচ্ছে অপশন বি, কলসুবাই। সেই সঙ্গেই মনে রাখবে, এই যে কলসুবাই, এটি কিন্তু মহারাষ্ট্রেরও সর্বোচ্চ শৃঙ্গ। এবার পরের কোশ্চিনটা দেখো। এবার 11 নম্বর কোশ্চিনটা দেখো, পঙ্কজ কোন ফসলের উচ্চ ফলনশীল জাত? পঙ্কজ কোন ফসলের উচ্চ ফলনশীল জাত? এটি মনে রাখবে, ধানের একটি উচ্চ প্রজাতি হচ্ছে পঙ্কজ। এরপরে 12 নম্বর কোশ্চিনটি একটা এভারগ্রিন কোশ্চিন। প্রত্যেকটি কোশ্চিনই কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরে জিজ্ঞেস করে, কাজেই যারা স্কিপ করে দেখছো তারা একটু সাবধান থাকবে। প্রাচীন পলিমাটি কী নামে পরিচিত? প্রাচীন পলিমাটি কী নামে পরিচিত? তোমরা এটা মনে রাখবে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাঙ্গুর। ঠিক আছে, বা বাঙর। সেই সঙ্গেই তোমরা মনে রাখবে, নবীন পলিমাটিকে খাদার বলে, অর্থাৎ অপশন বি বলে। তাহলে প্রাচীন পলিমাটিকে আমি বাঙর বলতে পারি, এবং নবীন পলিকে আমি খাদার বলতে পারি। ঠিক আছে, এই দুটোকেই কিন্তু মনে রাখতে হবে। যারা এক্সট্রা ইনফরমেশান লিখছো না, তাদেরকে একটু সাবধান বাণী দিয়ে রাখি। এই যে আমি এক্সট্রা ইনফরমেশনগুলি বলছি, এগুলা থেকেও কিন্তু কোশ্চিন হয়েছে। এরপরে 13 নম্বর কোশ্চিনটি দেখো, পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল কী নামে পরিচিত? পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল কী নামে পরিচিত? তুমি চাইলেই অপশন এলিমিনেট করতে পারো। আমি সরাসরি উত্তর বলছি, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাঢ় অঞ্চল বলা হয়। ঠিক আছে, রাঢ় অঞ্চল। সেই সঙ্গেই যে অপশন বিতে রয়েছে বারিন্দ, তোমরা সেটাকেও মনে রাখবে। বারিন্দ মূলত একটা প্রাচীন পলিমাটি। হ্যাঁ, এটা পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বেশিরভাগ এলাকায় কিন্তু এই যে মাটিটা দিয়ে তৈরি হয়েছে। কি বললাম? বারিন্দ। বারিন্দটা মনে রাখবে, এটা দিয়েও কিন্তু কোশ্চিন হয়েছে।
তারপরে দেখো অপশন ডিতে রয়েছে ভাবর। ভাবরটা কি? ভাবর মনে রাখবে, আমাদের তো হিমালয়ের অনেকগুলো রেঞ্জ রয়েছে, তাই না? মানে তোমার হচ্ছে নিম্ন হিমালয়, মধ্য হিমালয়, উচ্চ হিমালয়। তো এই যে একেবারে যে নিম্ন হিমালয়ের একটা অংশ, সেটা হচ্ছে শিবালিক পাহাড়। তো সেই শিবালিক পাহাড়ের পাদদেশে পলি, নুড়ি বা পাথর জমে যে সংকীর্ণ ও শুষ্ক ভূভাগ সৃষ্টি হয়, তাকেই কিন্তু ভাবর বলে। ঠিক আছে? তো তোমরা এটাকে চাইলে আরও একবার পেছনে এসে শুনে নিতে পারো। 14 নম্বর কোশ্চিনটি দেখো, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক? ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক? এটা মনে রাখবে, এটা 2011 সালের জনগণনা অনুযায়ী জানতে চেয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কেরল রাজ্যে। বোঝা গেল? তারপরে দেখো 15 নম্বর কোশ্চিনটি, ভারতের বৃহত্তম তেল শোধনাগার কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম তেল শোধনাগার কোথায় অবস্থিত? এটি মনে রাখবে, গুজরাটের জামনগরে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার অবস্থিত। 16 নম্বর কোশ্চিন, অনেকের কাছে সহজ লাগতে পারে, কিচ্ছু করার নেই, পিএসসি জিজ্ঞেস করে। ঠিক আছে, সহজ কঠিন সব মিলিয়েই প্র্যাকটিস করতে হবে, আর এগুলো তো পরীক্ষায় আসা প্রশ্ন। ভারতে সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? তোমরা মনে রাখবে, মেঘালয় রাজ্যের মৌসিনরাম। বোঝা গেল? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 17 নম্বর কোশ্চিনটি দেখো, ভারতের কোন রাজ্যে তপশিলি উপজাতির জনসংখ্যার হারটা সর্বাধিক? মনে রাখবে এসটি পপুলেশন। তো এটা মনে রাখবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মিজোরাম। মিজোরাম রাজ্যে 95% কিন্তু তপশিলি উপজাতি রয়েছে। বোঝা গেল? তারপরে দেখো এবার 18 নম্বর কোশ্চিন দেখো, নিচের কোনটি ভারতের 3টি প্রধান নদীর উৎসস্থল? মানে এই জায়গাটা থেকে 3টি প্রধান নদী উৎপত্তি লাভ করেছে। তো এটা কোন জায়গা? এটি হচ্ছে, মনে রাখবে, অপশন এ মধ্যপ্রদেশের অমরকণ্টক পাহাড়। হ্যাঁ, এখান থেকে 3টা নদী উৎপত্তি লাভ করেছে। একটা তোমার নর্মদা, সেটা তো জানোই, একটা সোন এবং একটা মহানদী এই এলাকা থেকেই উৎপত্তি লাভ করেছে। আমি এখানে একটু একটা ইনফরমেশন মিস করে দিয়েছি, সেটা হচ্ছে মনে রাখবে, এই যে আমি মহানদী বললাম, সেটা তোমার ছত্তিশগড়ের সিহাওয়ার উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। হ্যাঁ, আর আমি আগের ক্লাসে বলেছিলাম যে 3টি নদী কী কী ছিল, একটা নর্মদা, সোন এবং জহিলা নদী। মনে রাখবে, নর্মদা, সোন এবং জহিলা। তোমরা কোনো কোনো বইতে মহানদীও পেতে পারো। এরপরে 19 নাম্বার কোশ্চিন দেখো, নিম্নলিখিত কোন শহরে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? এটার উত্তর তোমরা ভিডিও পজ করে দেওয়ার চেষ্টা করো। ভারতের কোন শহরে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে? সেটি হচ্ছে অপশন ডি, তামিলনাড়ুর কালপক্কম। এছাড়াও আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে রয়েছে, সেটাও মনে রাখবে, কুদানকুলাম। ঠিক আছে, কুদানকুলাম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিও রয়েছে। সেই সঙ্গে এবার আমি কয়েকটা বলছি, আমি ধীরে ধীরে বলবো, তুমি ধীরে ধীরে লিখবা। হ্যাঁ, দেখো, যদি পরীক্ষা জিজ্ঞেস করে যে কাকরাপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত, তখন বলবে কাকরাপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুজরাটে অবস্থিত। তারপরে যদি জিজ্ঞেস করে নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত, তখন বলবে উত্তরপ্রদেশে। তারপরে যদি বলে যে কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে, কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণাটকে আছে। তারপরে রাওতভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে, রাওতভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাজস্থান। তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে, তখন বলবে তারাপুর, এটি ভারতের প্রথম এবং বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মনে রাখবে, এটি মহারাষ্ট্রে রয়েছে। তোমরা আগে যে জিকে বইগুলি রয়েছে, সেইখানে তোমরা কিন্তু সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুরকে পেতে পারো, কিন্তু বর্তমানে ডেটা অনুযায়ী কিন্তু কুদানকুলাম এটা ক্ষমতা অনুযায়ী ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো বর্তমানে ডেটাটা তোমরা মনে রাখবে, আমি দুটোই বলে দিলাম। বর্তমানে ডেটাটা মনে রাখবে যে ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র হলো তামিলনাড়ুর কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তারপরে দেখো, তারপরের 20 নাম্বার কোশ্চিনটি দেখো, ভারতের কোন অঞ্চলে যাযাবর পশুপালন করা হয়? যাযাবর পশুপালন মানে তোমরা জানোই যে এক জায়গা থেকে অন্য জায়গায়, মানে এক কথায় ঘুরে ঘুরে যে তারা
পশুপালনটা করে সেটাই যাযাবর পশুপালন। তো এটা কোন অঞ্চলে হয় এটা মনে রাখবে, অপশন সি গাড়োয়াল হিমালয় অঞ্চলে। মনে রাখবে এই গাড়োয়াল হিমালয় অঞ্চলে যে বিভিন্ন যে জাতি রয়েছে, যাযাবর সম্প্রদায় রয়েছে, গুজ্জর বলো, তারপরে ভুটিয়া বলো, ভ্যান বলো, এই সমস্ত উপজাতিরা কিন্তু এই আর কি যাযাবর পশুপালন করে থাকে। ঠিক আছে, তারপরে দেখো দেখো কি সহজ একটা কোশ্চিন, তাই না? কিন্তু এটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি? এটির উত্তর কি? সর্বোচ্চ স্থান বললেও যা উত্তর হবে, সর্বোচ্চ শৃঙ্গ বললেও সেটাই উত্তর হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সান্দাকফু। এর উচ্চতা কত? এর উচ্চতাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। তাহলে এইটাই আজকের হোমওয়ার্ক থাক, তুমি এইটাকে আজকে কমেন্ট করবে, এখনই করে দাও কমেন্টটা, যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুর উচ্চতা কত। তারপরের 22 নম্বর কোশ্চেনটি দেখো, ইরাবতী ও বিপাশা নদীর উৎস কোথায়? ইরাবতী এবং বিপাশা নদী, এই দুটি নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? তোমরা জানো এগুলি সিন্ধুর হচ্ছে কি নদী? সিন্ধুর উপনদী। ঠিক আছে, তো মনে রাখবে এদের উৎপত্তি হয়েছে হিমাচল প্রদেশের হিমালয় অঞ্চলের রোহতাং গিরিপথ থেকে। মনে রাখবে রোহতাং গিরিপথ এলাকা থেকে এই ইরাবতী এবং বিপাশা নদী দুটির উৎপত্তি হয়েছে। এবার 23 নম্বর কোশ্চেনটি দেখো, কেরলে বর্ষা সাধারণত কবে শুরু হয়? মনে রাখবে এটির উত্তর হচ্ছে অপশন, এখানে অপশানে নেই, এটা জুলাই আছে, তোমরা এটাকে জুন করে দেবে, 1 জুন। হ্যাঁ, 1 জুন করবে। 1 জুন তারিখে কিন্তু বর্ষা সাধারণত কেরল রাজ্যে ঢুকে পড়ে। সেই সঙ্গেই মনে রাখবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কিন্তু আনুষ্ঠানিক সূচনাও হয়, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু কেরল রাজ্য হয়েই কিন্তু আমাদের ভারতে প্রবেশ করে। মনে রাখবে এই যে আমি তোমাকে বললাম যে 1 জুন, এইটা কিন্তু বিভিন্ন বছরে ওঠানামা হয়, কোনো সময় হয়তো 4 তারিখে আসছে, কোনো সময় 5 তারিখে আসছে, তো এইটা সাধারণত জুন মাসের 1 তারিখেই ঢুকে পড়ে, এটা মনে রাখবে। তারপরের 24 নম্বর কোশ্চিন, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর ওপরে অবস্থিত? মনে রাখবে ধোঁয়াধার জলপ্রপাত এটি অবস্থিত অপশন সি নর্মদা নদীর ওপরে। 25 নম্বর কোশ্চেনটি দেখো, বিস্ত দোয়াব কোন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত? বিস্ত দোয়াব কোন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত? এটি মনে রাখবে এটির উত্তর হচ্ছে অপশন বি বিপাশা ও শতদ্রু নদীর মাঝে এই দোয়াবটি অবস্থিত। তোমরা দোয়াব শব্দের অর্থ জানো, দুই নদীর মধ্যবর্তী যে অঞ্চলটা সেটাকেই কিন্তু দোয়াব বলা হয়। এইটা দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এইখানে তোমরা একটা মনে রাখার একটা আমি ট্রিক্স দিচ্ছি, সেটা মনে রাখবে এইভাবে যে বিস্ত, BIST, হ্যাঁ বিস্ত, এই প্রথম BI দিয়ে হচ্ছে বিয়াস বা বিপাশা, এবং শেষের ST দিয়ে কি হবে? সতলুজ বা শতদ্রু। মনে রাখবে। 26 নম্বর কোশ্চেনটি দেখো, প্রত্যেক পরীক্ষা জিজ্ঞেস করেছে, মূলত কোন শস্যের উৎপাদনের বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত? সবুজ বিপ্লব এটি প্রধানত বা মূলত যে শস্যের বৃদ্ধির সঙ্গে জড়িত ছিল সেটি হচ্ছে অপশন এ গম। অপশনে যদি ধান গম দুটো থাকে তখন কিন্তু তোমরা সেই অপশনটাকেই দেবে। আসলে গমেরই কিন্তু বেশ ফলনটা বেড়েছিল। সেই সঙ্গে মনে রাখবে ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? MS স্বামীনাথন, MS স্বামীনাথন। আর যদি বলে অল ওভার ওয়ার্ল্ডের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, ফাদার অফ গ্রিন রেভলিউশন, তখন তুমি বলবে নরম্যান বোরলগ, নরম্যান বোরলগ। 27 নম্বর কোশ্চেনটা দেখো, ভিলাই ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় নির্মিত হয়েছে? প্রথমেই ভিলাই ইস্পাত কারখানাটি কোথায় আছে সেটা দিয়েও পরীক্ষায় কোশ্চিন হয়। এটি আছে ছত্তিশগড় রাজ্যে। এবং এই ভিলাই ইস্পাত কারখানাটি কবে তৈরি হয়? মনে রাখবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভিলাই, রাউরকেল্লা এবং দুর্গাপুর এই 3টি ইস্পাত কারখানা তৈরি হয়েছিল। এবং ভিলাই তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার সহযোগিতায়। মনে রাখবে ভিলাই কার সহযোগিতায় তৈরি হয়েছিল? রাশিয়া। এখানে সোভিয়েত ইউনিয়নও থাকতে পারে, কারণ তৎকালীন সেটা কিন্তু সোভিয়েত ইউনিয়ন ছিল। তো এইবার দেখো বাদবাকিগুলোও মনে রাখতে হবে। রাউরকেল্লা বললাম, রাউরকেল্লা এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত, এবং এই রাউরকেল্লাটা হচ্ছে জার্মানির সহযোগিতায় তৈরি হয়েছিল, মনে রাখবে। এবং
আমাদের রাজ্যে দুর্গাপুর যে ইস্পাত কেন্দ্রটি রয়েছে সেটা ব্রিটেনের সহযোগিতায় তৈরি হয়েছিল। তো এই তিনটি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতবর্ষে ভারী শিল্পের উন্নতির জন্য একটা টার্গেট নেওয়া হয়েছিল। হ্যাঁ, তো সেই সময় তিনটে বড় বড় লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলি গড়ে তোলা হয়েছিল, তার মধ্যে ভিলাই, রাউরকেল্লা এবং দুর্গাপুর। আমি প্রত্যেকটাই বললাম যে কোন দেশের সহযোগিতায় তৈরি হয়েছে। এবার 28 নম্বর কোশ্চেনটি দেখো, ভারতের মোট আয়তনের প্রায় কত মিলিয়ন বর্গ কিলোমিটার? ভারতের মোট যে আয়তন সেটা কত মিলিয়ন বর্গ কিলোমিটার? তো এখানে অপশন অনুযায়ী কোনটা উত্তর দেবে? উত্তরটা শো হয়ে গেছে। উত্তরটা হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 3.28 মিলিয়ন বর্গ কিলোমিটার। তারপরে দেখো, এবার 29 নম্বর কোশ্চেন, ভিডিওর প্রায় শেষের কোশ্চেন। অধিকাংশ দীর্ঘ হিমবাহ কোন পর্বতমালা থেকে নেমে এসেছে? এটির উত্তর করবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারাকোরাম রেঞ্জ থেকে। ভারতবর্ষের যে প্রধান যে হিমবাহগুলি রয়েছে সেগুলির প্রত্যেকটি বেশিরভাগটাই কারাকোরাম রেঞ্জ থেকেই কিন্তু এসেছে। যেমন ভারতের সবচেয়ে যেটা দীর্ঘ হিমবাহ সিয়াচেন হিমবাহ, সেটাও কিন্তু এই রেঞ্জেই অবস্থিত, মনে রাখবে। আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন দেখো, যে অ্যান্থ্রাসাইট কী ধরনের কয়লা? অ্যান্থ্রাসাইট কী ধরনের কয়লা? মনে রাখবে, কয়লারও আমরা ভাগ দেখেছিলাম, তাই না? যে অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, তারপরে তোমার হচ্ছে পিক কয়লা, তারপরে সবুজ কয়লা বা বাদামি কয়লা। বলছি, আমি আগে উত্তরটা বলে দিই। অ্যান্থ্রাসাইট একটা হচ্ছে এক ধরনের উচ্চমানের কয়লা, বোঝা গেল? গুণমানের দিক থেকে সবথেকে বেশি পরিমাণে কার্বন থাকে এই অ্যান্থ্রাসাইট কয়লাতে। এবার ভাগগুলি একটু শোনো, যেমন সব থেকে যেটা ভালো সেটা অ্যান্থ্রাসাইট কয়লা, তারপরে তার নিচে সেটা হচ্ছে বিটুমিনাস কয়লা। এবং ভারতবর্ষে কিন্তু সব থেকে বেশি পরিমাণে এই কয়লাটাই পাওয়া যায়। পরীক্ষাতে কিন্তু এইটা দিয়েও কোশ্চিন এসেছে। তো বিটুমিনাস কয়লা, ভারতবর্ষে কোন কয়লা সব থেকে বেশি পাওয়া যায়? বিটুমিনাস কয়লা। তবে লিগনাইট কয়লা, এই লিগনাইট কয়লাকে কিন্তু বাদামি কয়লাও বলা হয়, বোঝা গেল? বাদামি কয়লাও বলা হয়। তারপরে দেখো পিট কয়লা, এটা হচ্ছে সবচেয়ে নিম্নমানের কয়লা, বোঝা গেল? এতে খুব অল্প পরিমাণে তোমার হচ্ছে কার্বন থাকে আর খুব বেশি আর্দ্র হয়। তো এই এক্সট্রা ইনফরমেশনগুলোও মনে রাখবে। আজকের ভিডিওটা এতটাই। এই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসা, এভাবে ব্যাক টু ব্যাক ভূগোলের ক্লাস আসবে। আগে পার্ট 1 হয়েছিল, আজকে হচ্ছে ভূগোলের পার্ট 2। এভাবে পিএসসি যে জিজ্ঞেস করেছে ভূগোলের কোশ্চিন, সেই সমস্ত কোশ্চিন ধীরে 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 তোমাদের সামনে আনবো। আর নোটিফিকেশান যেহেতু আসতে শুরু করেছে, কাজেই এখন একটু গতি বাড়াতে হবে।